তখন আমার পা ভাঙা। আমি দুটো পায়ে, কেউ দেখতে পাচ্ছে না থ্যাঙ্কফুলি, আমি দুটো পায়ে দুটো নি ব্রেস পরে এই গানটা শ্যুট করেছিলাম। এবং এই গানটার 3 সপ্তাহ আগে যখন আমার পাটা ভাঙে, তখন আমি 70% কিওর, হয়তো 1 মাস মতো সবে সদ্য হয়েছে। এবং আমি ভাবছিলাম যে আমি রিহার্সালটা থামাতে পারবো না। তো আমার মনে আছে আমি আমার মনীষা ম্যামকে বাড়িতে ডেকে আমি বলতাম যে, বলে তুমি কীভাবে নাচবে এই অবস্থায়? আমি বললাম যে কিচ্ছু না, আমি জাস্ট সার্জারি হয়েছে আমার পায়ে। এবং আমি দুটো চেয়ার, একটা চেয়ারের উপর বসতাম আর একটা চেয়ারের উপর আমার পাটা তুলে রাখতাম এবং বলতাম যে কিছু মনে করো না, আমি পাটা তুলে বসছি, কি তুমি আমাকে শুধু এক্সপ্রেশন শেখাও, যাতে আমার ভাবনার থেকে এই গানটা না বেরোয়, ভাবনার থেকে আমার এই মুদ্রাগুলো না বেরোয়। তো আমি সেইভাবে রিহার্সেল করতাম। তো যেদিনকে আমি এটাও শ্যুট করি, তখন আমার জানি না কে কতটা ধরতে পারবে, সিনেমায় এগুলো বলাও উচিত না, কিন্তু যা হয় তখন আমি দুটো নিয়ে আমি বারবার বলছিলাম দেখা না যায়। আর যেহেতু আমরা পুরোটাই ওয়ান শটে করছিলাম, মানে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি, তো একটা ভয় ছিল যে আবার কিছু না যায়। আমার জন্য আমার চিন্তা ছিল না, আমার মনে হচ্ছিলো শুটিংটা বন্ধ না হয়ে যায়। বাট ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের দয়ায় সব কিছু সুস্থভাবে হয়েছিল। এবং সিনেমাটা নিয়ে তো একটা বিশাল বড় হার্ডেল ছিলই। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যে ক্যানভাসটায় বিনোদিনীর জীবনটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং চেয়েছিলাম, সেইটার জন্য আমি একটা ছোট ছবি বানাতে পারতাম না। কারণ যখন প্রথমবার বাংলার বুকে একটা নারীর বায়োপিক হচ্ছে, একটা নারীর আত্মকথা নিয়ে আমরা আসছি, আগে শুধু পুরুষদেরই হয়েছে, নারীদের কোনো দিনও হয়নি। তাহলে যখন হচ্ছে, তাহলে সেটা সেইভাবেই হোক, যাতে সবাই তাকিয়ে থাকুক, যাতে আমরা তাক লাগিয়ে দিই। তো সেই কারণে আমাদের হয়তো 5 বছর লেগে গেল এই ছবিটা বানাতে, এত প্রডিউসার পেতে, এত ঝামেলা ঝঞ্ঝট সব কিছু করতে হলো, কিন্তু শেষ বলে না, যার শেষ ভালো তার সব ভালো। তো এখন ফাইনালি সিনেমাটা দর্শকের কাছে পৌঁছাচ্ছে এবং যে ক্যানভাসটা আমরা নিজেদের মনে মনে ভেবেছিলাম, আমরা কাউকে বলিনি যে আমরা কি ভাবছি, কিন্তু সেটা যখন দর্শক দেখছে, তখন যে কমপ্লিমেন্টসগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি, যে এরমভাবেও বাংলা ছবিকে দেখানো যায়, এরমভাবেও বাংলা ছবিতে একটা নারীকেন্দ্রিক ছবিকে দেখানো যায়, এরমভাবে একজন নারীর আত্মকথা, বিনোদিনীর আত্মকথা যে হতে পারে, দর্শকের কাছে পৌঁছাতে পারে, এটা উদাহরণ হয়ে থাকবে। তো এটা শুধুই চেষ্টা এবং সৎ মনে একটা চেষ্টা এবং করেছি। এবার যদি ভালো লাগে তাহলে তো খুবই খুশি। মনে হয় যে প্রথম গানটা কানহা, মানে শ্রীকৃষ্ণের ঠাকুরের নাম দিয়ে শুরু। তা আমার মনে হয় যে যাত্রাটায় কোথাও না কোথাও প্রতিটা ভগবান হয়তো আমাদেরকে আশীর্বাদ করছে, বা হয়তো বিনোদিনী নিজেই ওপর থেকে আশীর্বাদ করছে। তো আশা করি সবার কানহা গানটা ভালো লাগবে। প্লিজ আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া চারিদিকে গানটা ছড়িয়ে দেবেন। যদি ভালো লাগে প্লিজ জানাবেন, কিছু খারাপ লাগলে সেটাও জানাবেন। নেক্সট টাইম যদি আবার অপরচুনিটি পাই, নিজেকে ঠিক করবো, আরও ভালো করে কাজ করার চেষ্টা করব। কিন্তু 23 তারিখে হলে এসে একবার বিনোদিনী দেখবেন, একটা চান্স দেবেন, দ্যাটস অল। অন্যদিকে 141 বছরের যে যুদ্ধটা সফল হওয়া, তো সেইটার যে অনবদ্য একটা ব্যাপার আর কি, নিজে পর্দার বিনোদিনী হয়, এটা তো স্বপ্নের মতন। মানে আমি আগের দিনেও বলেছি যে এটা প্রতিদিন আমরা যতবার শ্যুট করেছি, যতবার স্পেশালি যখন কানহা গানটা শ্যুট করছি, আমার মনে আছে যে আমাদের লাস্ট শটটা যেটা ছিল, আমাকে রাম বলেছিল শুধু ওই শেষটুকু আমি প্রথমে নিয়ে নিই বলেছিল আমাকে। আমি বলেছিলাম যে না রাম, তারপর তুমি পুরো গানটা নাচবে। আমি বলেছিলাম না রাম, করো না, বিকজ আমি পুরো জার্নিটা ফিল করতে চাই। বিকজ এই পুরো কথাটাও কিন্তু ওর এই স্টার থিয়েটারের জন্যই কিন্তু এই গানটা, ওর সেই মনোভাবটা প্রকাশ করা খুব দরকার ছিল। সেই জন্য যখন তুমি দেখবে লাস্ট শটে আমি ঘুরে এসে বসছি, আমি সত্যি তখন কেঁদে ফেলেছি। তখন কিন্তু আমার সত্যি চোখে জল ছিল এই গানটা করার সময়, বিকজ আমি প্রতিটা কথার সাথে না 1.5 মাস ধরে ছিলাম। প্রত্যেকটা কথা যেটা ওনার মুখে বলা হয়েছে, প্রত্যেকটা আমি অনুভব করেছি খুব অন্তর থেকে। তো আমি যখন এই গানটা করি এবং শেষ মুহূর্তটায় যখন আমি গিয়ে বসি, সেটা কিন্তু আমাদের কোরিওগ্রাফির পার্ট ছিল না, আমি নিজেই বসে গিয়ে ওটা করে ফেলি। এবং সবাই যারা ক্যামেরার পিছনে ছিল, রাম বা যারা আমাদের এডি, সবাই না দাঁড়িয়ে ওঠে। অ্যান্ড দেন আই জাস্ট ফেল্ট ইট ইন দ্যাট মুমেন্ট। তো আমার মনে হয় যে আজকে একটা গান করতে, শুধু ওনার জীবনটা তুলে ধরতে যদি আমি এতটা অনুভব করে ফেলি, তাহলে ওনার মধ্যে তো শত শত দ্বন্দ্ব চলছিল। এই মুহূর্তটা তো হয়েছে আমাদের বাংলার বুকে। ওই মানুষটাকে তো সত্যি গুরুমুখের কাছে বিক্রি করা হয়েছিল। আমি বললাম না, এটা কিন্তু বলিদানের গল্প না, এটা কিন্তু বলি দেওয়ার গল্প। বিনোদিনী হয়তো বলিদান করেছিলেন নিজেকে, কিন্তু বিনোদিনীকে আসলে তো বলি দেওয়া হয়েছিল একটা নারীকে এই বাংলার বুকে পুরুষদের মাধ্যমে। তো এই যে ওনার 141 বছরের একটা অপেক্ষা, সেটা যে অবসান হলো, এবং আমার মনে আছে দিদিকে একটা ছোট অনুরোধ করাতেই উনি 2 দিনের মধ্যে এটা করে দিয়েছিলেন। 2 দিন আমার কাছে ওটা স্বপ্নের থেকেও বড় যদি কিছু হয় তখন সেটাই ছিল। এবং আমি যতবার এটা বলি আমার এখনও গলা জড়িয়ে আসছে, বিকজ আমি
কোথাও না কোথাও একটা নারী হিসাবে এটা ফিল করি, যেটা কত বড় অপরাধ, কত বড় অন্যায়। অ্যান্ড শেষমেশ যে একটা নারীর হাতে সেই বিচারটা পেয়েছে, আমার মনে হয় এর থেকে বড় কোনো পাওনা হতে পারতো না। থ্যাংক ইউ দিদি। এই যে তোমাদের কেমন লাগে? আমাদের খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ। এই গানটা তো বলেই দিয়েছে রুক্মিণী আর কৌশিকদা আর মীর, সবাই যারা এসেছে, সৌরেন্দ্র, সৌম্যজিৎ, যে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা গান সিনেমায় যে মুহূর্তে আসছে গানটা, এই গানটার থেকেই বিনোদিনীর লাইফের একটা বিরাট বড় চেঞ্জ আসছে, পার্সোনাল চেঞ্জ আর প্রফেশনাল চেঞ্জ। তো সেইটা আমরা তুলে ধরতে চেয়েছি এখানে এই গানটার মধ্যে দিয়ে। এই গানটার পেছনে প্রচুর আমরা খেটেছি। এই গানটাকে অন্য রকমভাবে আমি ভেবেছিলাম শুরু থেকেই, যখন থেকে আমি ভেবেছি যে বিনোদিনী সিনেমাটা করব, তখন থেকেই ভেবেছিলাম যে আমি করব। তখন থেকেই আমার মাথার মধ্যে ছিল যে আমি গানটাকে একটা পার্টিকুলারভাবে শ্যুট করতে চাই, পার্টিকুলারভাবে তৈরি করতে চাই। তো সেইটা আমার কাছে মনে হয় যে কোথাও গিয়ে হয়তো আমি এটা করতে পেরেছি, কারণ এর পেছনে আমার প্রযোজক প্রতীক চক্রবর্তী, দেব অধিকারী, এরা সাহায্য করেছেন। তারপরে হচ্ছে যে রুক্মিণীর একটা প্রচুর সহযোগিতা ছিল, যে অভিনেত্রী এতদিন ধরে যে রিহার্সাল করছে, চেষ্টা করছে জিনিসটাকে তোলার, রপ্ত করার, বোঝার, তার পেছনে প্রচুর কোরিওগ্রাফার্স, মিউজিক ডিরেক্টরস, ডান্সার্স, প্রত্যেকেরই অবদান আছে ছোটো ছোটো করে। সেই অবদানগুলো ফাইনালি গিয়ে মন্ডিদি, সুচিস্মিতা যিনি কস্টিউম করেছেন, একটা পার্টিকুলার লুক ভেবেছিলাম আমি এই সিনেমাটার জন্য। সেই লুকটা যে আমি অ্যাচিভ করতে পেরেছি আর সেই মিউজিকটা যে অ্যাচিভ করতে পেরেছি, সেটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। আর সমীকদা যেভাবে ভেবেছে সেটাও তুমি বলছিল একটু আগে, সৌমিক হালদারের যে ক্যামেরার কাজ, মানে অফকোর্স উনি তো মানে লেজেন্ড। মানে প্রথম যখন অ্যাকচুয়ালি বিনোদিনী যখন ভাবছি আমি, তখন প্রথম দুজনের সঙ্গে দেখা করি হচ্ছে সৌমিক হালদার আর তন্ময়দা, এবং সেটা আমার সহকর্মী আর সহপ্রযোজক অরিত্র দাস আর সৌমিত্র ভান্ডারী, এরা আমাকে নিয়ে গেছিলো। আমি তো কলকাতা অতটা ভালো তখন চিনি না, আমি বম্বেতে থাকি, আমি বম্বেরই মানুষ। আমি এতদিন অবধি হিন্দি ছবি করে এসেছি, এটা আমার প্রথম বাংলা ছবি, বাংলা পূর্ণদৈর্ঘ্যের ছবি। সো আমাকে যখন বলা হয় যে এরকম দেখা করতে যেতে হবে একজনের সঙ্গে, এরাই সব থেকে বেস্ট, তো আমি অফকোর্স আই স্টাডিড অ্যাবাউট দ্যাম বিফোর মিটিং দ্যাম, অ্যান্ড আই রিয়েলাইজ দ্যাট দে রিয়েলি গ্রেট পিপল, কারণ তারা ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষ, অপর্ণা সেন এবং এরকম ধরনের সব মানে ভালো পরিচালকের সঙ্গে, আন্তর্জাতিক স্তরের পরিচালকের সঙ্গে কাজ করেছেন। তো আমি তখন ভেবেছিলাম উনি কি রাজি হবেন আমার সঙ্গে কাজ করতে, আমি তো নতুন পরিচালক। তারপর যখন ওনারা এলেন, কথা বললেন, এবং ওরা সবাই বিনোদিনীকে ভালোবাসেন। মানে বিনোদিনী নিয়ে একটা সিনেমা হোক, এটা তন্ময়দাও যেমন চেয়েছে, সৌমিকদাও চেয়েছে, সুচিস্মিতা দিয়েও চেয়েছে। এরা চেয়েছে বলে এটা হয়তো সিনেমাটা এভাবে হয়েছে, যেটা রুক্মিণী বললো যে একদল নতুন লোক, যাদের প্রতি কোনো আশা নেই বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি বা বাংলা অডিয়েন্সের, যারা জানে না আমাদের, তারা যেই জিনিসটা বানাতে পারবে এটা হয়তো কেউ ভাবতে পারেনি, কিন্তু সেটা হয়তো আমাদের ভাগ্যে ছিল বলে হয়েছে। এবার বাকিটা হচ্ছে আপনাদের উপর, সংবাদ মাধ্যম। আপনারা যদি ভালো লাগে, তাহলে আপনারা এটাকে যদি দর্শকদের কাছে পৌঁছে দেন, কারণ এইটা না হলে, কেন আমি রিকোয়েস্ট করি বারবার যে আপনাদের মাধ্যমে, কারণ আমি একজন সাংবাদিক ছিলাম এক সময়, আমি জানি যে সংবাদ মাধ্যম কতটা সক্রিয় এবং কতটা ইম্পর্টেন্ট একটা ভালো কন্টেন্টকে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা যদি এই জিনিসটা পৌঁছে দিতে আপনারা যদি না দেন, তাহলে ওরা কিন্তু জানতে পারবেন। দর্শকদের কাছে আপনাদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, সেই জন্য আপনাদের কাছে আসা, আপনাদের কাছে অনুরোধ করা। রুক্মিণী, আমরা সবাই অনুরোধ করছি, যদি সত্যি ভালো লেগে থাকে মন থেকে, এই গানটাকে দর্শকদের কাছে পৌঁছে দিন। আমার কোনো রিসার্চ ওয়ার্ক ছিল না, এটা রিসার্চ ওয়ার্ক কিন্তু রামকমলের এবং ওর চিত্রনাট্য টিমের। অনেক রকম ইন্টারপ্রিটেশন থাকে, এটা রামকমলের ইন্টারপ্রিটেশন এবং ওর চিত্রনাট্যের যে টিম, তাদের ইন্টারপ্রিটেশন। আমরা ওদের ইতিহাস, ওদের ভাবনা, ওদের ইন্টারপ্রিটেশনের ওপরে ভরসা করেই এই কাজটা করেছি। কারণ অনেক মতামত আছে, অনেক মতান্তর আছে, এটাই হওয়া স্বাভাবিক এত বড় বড় জীবনকে নিয়ে, এবং এত নাটুকে জীবন, এত বিতর্কিত জীবন, এত রকমের জানা অজানা শ্রুতি এর মধ্যে জড়িয়ে রয়েছে। কাজে এই নানা রকম ভার্সন থাকবেই। রামের ভার্সনটা খুব ইন্টারেস্টিং, যারা দেখবেন সেখানে গিরিশ ঘোষ একদম গুরুস্থানীয় একজন ভগবান মানুষ কিন্তু নন, একদম রক্ত মাংসের মানুষ, যার নিজের পার্সোনাল ইগোটাও খুব বড়, এবং তার প্রতিভা যেখানে চ্যালেঞ্জড হয়ে যায় ইগোতে, এবং সেখানে বিনোদিনীর সাথে তার যা ইকুয়েশন, তার যা, এবং সেটা খুব বাস্তব লাগে কাজ করতে গেলে। একটা মানুষকে দেবতা জেনে দূরে দাঁড়ায় হয়ে যায়। তো রামকমল গিরিশ ঘোষকে ভালোবেসে কাছে গেছে, ওই পরিবেশটার মধ্যে ঢুকে সেইভাবেও ইন্টারপ্রেট করার চেষ্টা করেছে গিরিশ ঘোষকে। এবং আমার গিরিশ ঘোষ করতে করতে কোনো দৃশ্যে গিয়ে খুব মানে কী বলবো,
অপরাধ বোধ জেগেছে মনের মধ্যে, আমার কষ্ট হয়েছে বিনোদিনীর জন্যে, সত্যি সত্যি লেগেছে। আমি তো গিরিশ ঘোষ নই, আমি তো অভিনয় করছি, দিনের শেষে তো আমি মেকআপ তুলে ফেলি, আর যখন মেকআপ তুলে ফেলি যা যা করলাম অভিনয়, সেগুলোর জন্য আমার খুব অনুতাপ হয়েছে। তাই যখন বিনোদিনী থিয়েটারটা তৈরি, নাম চেঞ্জ হলো, রামকমলের পুরো ঘটনাটার মধ্যেই, পুরো ছবির পিছনেই একটা আবেদন ছিল যে বি থিয়েটারটা হলো না, বিনোদিনী থিয়েটারটা 141 বছর পর হলো। সেই জন্য আমি এই বিনোদিনী টিমের সবার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে একজন নারীর সেই যেটা তাকে কথা দেওয়া হয়েছিল, সেই কথাটা আজকে এসে সত্যি হলো এবং পরিপূর্ণতা পেল। যেভাবেই হোক, যে স্থানে হোক, যে জায়গাতেই হোক, কিন্তু এটা হলো, তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ ওনার কাছে। এবং রামকমলের জন্য আমার খুব ভালো লাগছে, রুক্মিণীর জন্য ভালো লাগছে। ওদের এই ছবিটা বানাবার পিছনেই বি থিয়েটার না হওয়ার যে যন্ত্রণা, সেটা লুকিয়ে ছিল। এটা নারীর মর্যাদা এবং তার রক্ত জল করা অর্থ এবং তার জীবন, ভালোবাসা, সব কিছুকে বাজি রেখে এই বি থিয়েটারের প্রসঙ্গ এসেছিল এই ছবিতে এবং আছে। সবাই দেখবেন এবং বিশ্বাস করবেন। আমরা স্টার থিয়েটারটাকেই ধরে নেব বিনোদিনী থিয়েটার, হ্যাঁ। এবং সেখানে যখন আমরা ঢুকবো, তখন শ্রীরামকৃষ্ণের কথাও যেরকম মনে হবে, গিরিশ ঘোষের কথাও মনে হবে, এবার প্রকাশ্যে পরিষ্কারভাবে বিনোদিনীর কথাটা সবার আগে মনে হবে। তো আই এম ভেরি হ্যাপি। থ্যাংক ইউ।